মাঝে মাঝে আপনি যখন আসলে কিছু উপন্যাস পড়তে যাবেন, আপনার উপন্যাস পড়তে গিয়ে মনে হবে এত দারুণ মানুষগুলো কেন এত তাড়াতাড়ি আসলে পৃথিবী থেকে চলে গেলেন। যেমন বাংলা সাহিত্যের কিছু ঔপন্যাসিক কিংবা লেখকের নাম যদি আমি বলি, যেমন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে কিন্তু মৃত্যুবরণ করেন। এরপরে যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা আসি, মানিক বন্দ্যোপাধ্যায়ের যে দিবারাত্রির কাব্য, তারপর ধরেন পদ্মা নদীর মাঝি, তারপর ওনার তারপর আরেকটা আছে পুতুল নাচের ইতিকথা। এই এই অসাধারণ গ্রন্থগুলো লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এই মানিক বন্দ্যোপাধ্যায় দেখা গেছে মাত্র 48 বছর বয়সে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। আজকে আরেকটা আমি উপন্যাসের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তিতাস একটি নদীর নাম। এই তিতাস একটি নদীর নামের লেখক হচ্ছেন অদ্বৈত মল্লবর্মণ। এই অদ্বৈত মল্লবর্মণ মাত্র 37 বছর বয়সে তিনি আসলে যক্ষা রোগে মৃত্যুবরণ করেন। অথচ দেখেন, তিনি ছোটবেলায় এত অদম্য, এত অসাধারণ একজন মেধাবী মানুষ ছিলেন, যিনি শুধুমাত্র দারিদ্রতার কারণে, জেলে পরিবারে জন্মগ্রহণ করার কারণে, মালো পরিবারে জন্মগ্রহণ করার কারণে তিনি তার পড়ালেখাটাকে কিন্তু কন্টিনিউ করে নিয়ে যেতে পারেননি। তখনকার সময় এতটাই খারাপ ছিল। বর্তমানে অবশ্যই ফান্ড রাইজ করে আমরা বিভিন্নভাবে আসলে যারা সমাজের একটু নিম্ন স্তরের মানুষ কিংবা যারা একটু আর্থিকভাবে স্বাবলম্বী নয় তাদেরকে, কিংবা অসচ্ছল তাদেরকে কিন্তু বিভিন্নভাবে সাহায্য করে তাদের পড়ালেখাতে সাহায্য করা যাচ্ছে। কিন্তু তখনকার দিনে হয়তো এরকম আধুনিক যুগ ছিল না, কিংবা কেউ চাইতেও না কেউ আসলে কি পড়ালেখা করে, জ্ঞান অর্জন করে, বিদ্যা অর্জন করে অনেক বেশি সম্মানীয় হোক। হয়তো সেটাই হতে পারে। এই অদ্বৈত মল্লবর্মণ তার জীবনে একটাই উপন্যাস লিখেন, সেটা হচ্ছে তিতাস একটি নদীর নাম। এবং এই তিতাস একটি নদীর নাম লিখেই তিনি এত বেশি জনপ্রিয় হয়ে যান যে আসলে এটা আমি যখন আজকে পড়লাম, আমার কাছেও মনে হলো, আমি এর আগে কখনো পড়ি নাই, আজকে ওনার লেখাটা পড়লাম, আমার কাছে মনে হলো যে এই মানুষটা কেন এত তাড়াতাড়ি মরে গেলেন, কেন তিনি বাংলা সাহিত্যে আর অবদান রাখতে পারলেন না। এই তিতাস একটি নদীর নাম গ্রন্থটি আসলে যখন প্রকাশিত হয় তখন সম্ভবত 1950 সাল ছিল। তো 1950 সালে বলতে গেলে চলিত সাধু ভাষায় চলে গিয়ে চলিত রীতি শুরু হয়ে গেছে ততদিনে, এর আগে শুরু হয়েছে আমরা জানি। তো একটা কথা বলি, এই গ্রন্থটা না সাধু ভাষাতে লেখা হয়েছে না চলিত ভাষাতে লেখা হয়েছে, এটা বলতে গেলে মিশ্র ভাষাতে লেখা হয়েছে। অর্থাৎ সাধু চলিত দুইটারই আপনি সংমিশ্রণ পাবেন এই তিতাস একটি নদীর নাম উপন্যাসটিতে। এই উপন্যাসটির আমি আজকে আপনাদেরকে রিভিউ বলতে পারেন এটাকে, কিংবা এটার সম্যক ধারণাও বলতে পারেন, কারণ এই উপন্যাসটা অনেক বড়, প্রায় 235 পৃষ্ঠা নাকি 275 পৃষ্ঠা সম্ভবত উপন্যাসটা, 268 পৃষ্ঠার একটা উপন্যাস। তো এই 268 পৃষ্ঠার উপন্যাসটার আসলে আপনাদের কাছে রিভিউ তুলে ধরা সম্ভব নয়, তবে আমি আপনাদেরকে বলবো এই উপন্যাসটা আপনি জীবনে অবশ্যই পড়ুন, অবশ্যই পড়ুন। আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত রয়েছে, ভারতে কিন্তু এটা যারা বাংলা নিয়ে পড়তেছে তাদের কিন্তু এটা পাঠ্য রয়েছে। আমি জানি না আমাদের দেশে এখন পাঠ্য আছে কিনা, তবে একসময় সহপাঠ হিসাবে এটা কিন্তু পাঠ্য ছিল। পরবর্তীতে এটা নবম দশম শ্রেণী থেকে সম্ভবত বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো এবার আসি এই উপন্যাসটার কথায় আসি। আসলে লেখক অদ্বৈত মল্লবর্মণ তিনি একটা মালো পরিবারে কিংবা জেলে পরিবারে জন্মগ্রহণ করেন, জেলে পল্লীতে তিনি জন্মগ্রহণ করেন। তো তিনি খুব কাছ থেকে আসলে জেলেদের যে সংগ্রাম, তাদের যে বাস্তব চিত্রটা, সেটা তিনি খুব কাছ থেকে দেখেছেন, এবং সেই সংগ্রামটাকে আসলে লেখক এই বইটাতে লিপিবদ্ধ করেছেন। জেলেদের জীবন কেমন, জীবনের সাথে তারা কিভাবে আসলে সংগ্রাম করে করে প্রতিনিয়ত টিকে থাকে। একসময় দেখা যায় যে ওই তিতাস নদীটা বা তাদের যে জীবিকার উৎসটা, ওই জীবিকার উৎসটা যখন আস্তে আস্তে মরে গিয়ে যখন চর উঠে যায়, তখন কিভাবে তারা ধুকে ধুকে মারা যায়, কিভাবে নিঃশেষ হয়ে যায়, কিভাবে জেলে পাড়াটা একসময় ধ্বংস হয়ে যায়, একসময় অস্তিত্বহীন হয়ে যায়, একসময় বিলীন হয়ে যায়, সেই জিনিসটা আপনি এই উপন্যাসটা পড়লে দেখতে পাবেন। এই উপন্যাসটিতে মোট 4টি খণ্ড রয়েছে। আমি যদি আপনাদেরকে বলি, এই উপন্যাসটিতে মোট 4টি খণ্ড রয়েছে। প্রথম খণ্ডে আছে তিতাস একটি নদীর নাম, তারপর আছে প্রবাস খণ্ড, অর্থাৎ কেউ একজন প্রবাসে থাকে সেখান থেকে চলে আসে সেরকম। তারপর আছে দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ডে আছে নয়া বসত, জন্মমৃত্যু বিবাহ, অর্থাৎ নতুন করে বসবাস শুরু করে জন্মমৃত্যু বিবাহে দেখা যায় যে গল্পের নায়ক আছে, গল্পের নায়ক দেখা যায় যে আসলে মৃত্যুবরণ করেন। গল্পের 2জন নায়ক থাকে বলতে গেলে, সেখানে একজন মৃত্যুবরণ করেন। তারপরে আছে তৃতীয় খণ্ডে রামধনু আছে, রাঙানাও আছে। চতুর্থ খণ্ডে আছে দুরন্ত প্রজাপতি ভাসমান। এই ভাসমান অংশটা পড়লে আপনার মনে হবে যে মানুষের আসলে জীবনের কোনো মূল্য নাই। তার যখন আসলে খাবার জোটানোর যে একটা অংশ থাকে বা খাবার জোটানোর তাদের যে উৎস থাকে, ওই উৎসটা যখন নষ্ট হয়ে যায়, কিংবা জমিদারদের হাতে পড়ে যখন তারা তাদের উৎসকে হারিয়ে ফেলে,
তখন কিন্তু তাদের আর বেঁচে থাকার কোনো মানে থাকে না, তারা ভাসমান হয়ে যায়, তারা ধুকে ধুকে মৃত্যুবরণ করে, এ ধরনের একটা বিষয়। তো উপন্যাসটিতে মূলত অনেকগুলো চরিত্র রয়েছে, অনেকগুলো চরিত্রের মধ্যে প্রধান যে চরিত্রটা, নারী চরিত্রটা, সেটা হচ্ছে বাসন্তী। আর দুইজন আসলে পুরুষ চরিত্র রয়েছে। পুরুষ চরিত্রের কথা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে সেই পুরুষ চরিত্রের মধ্যে রয়েছে ধরেন কিশোর এবং সুবল। তো কিশোর এবং সুবলের কথা যদি একটু বলি, তারা দুইজনই ছোটবেলা থেকে ঘটনাক্রমে কিন্তু বন্ধু হয়ে যায়। তো এখানে যে কিশোর ছিল, কিশোরকে কিন্তু বাসন্তী অনেক বেশি পছন্দ করত, কিন্তু পছন্দ করলেও কিশোর দেখা যায় যে বাসন্তীকে আসলে বিয়ে করতে রাজি হয় না। এক পর্যায়ে যখন বলা হয় যে বাসন্তীকে আসলে বিবাহ করার জন্য, তখন কিশোর কিন্তু রাজি হয় না। কিশোর এক সময় বলে যে বিয়া করণ যায় তারে যার লগে কোনো কালে দেখা সাক্ষাৎ হয় নাই। অর্থাৎ কিশোরের মতামত হচ্ছে এরকম যে তাকে বিয়ে করা যাবে যার সাথে আগে কখনো দেখা হয়নি, তাকে ধীরে ধীরে এক্সপ্লোর করবে, তার ভিতরটাকে ধীরে ধীরে অন্বেষণ করবে। এই জিনিসটা হচ্ছে কিশোরের মতবাদ। তাই দেখা যায় যে বাসন্তী কিশোরকে পছন্দ করলেও কিশোর কিন্তু বাসন্তীকে বিবাহ করে না। পরবর্তীতে দেখা যায় যে ঘটনাক্রমে আসলে তার যে বন্ধু সুবল, অর্থাৎ কিশোর কিন্তু সুবলের চেয়ে 3 বছরের বড় ছিল। বড় হওয়া সত্ত্বেও তারা দুইজনই কিন্তু ভালো বন্ধু ছিল। তো সুবল দেখা যায় যে আসলে কিশোর যখন অগ্রাহ্য করলো ওকে বিয়ে করার জন্য, সুবল দেখা যায় যে মনে মনে খুব খুশি হয়ে গেল। অর্থাৎ সুবল কিন্তু মনে মনে বাসন্তীকেই পছন্দ করতো এবং সে মনে মনে বাসন্তীকে পাওয়ার জন্য আশা করতো। তো এক পর্যায়ে দেখা যায় যে সুবলের সাথে বাসন্তীর বিবাহ হয়ে যায়। কিন্তু বিয়ের 4-5 বছর পর এক সময় দেখা যায় যে সুবলের যে ইনকাম সোর্সটা সেটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সে আসলে উচ্চ শ্রেণীর কারো নৌকাতে আসলে মাছ ধরার যে একটা অর্ডার সেটা কিন্তু পাই। সেখানে তাকে আসলে একজন কর্মচারী হিসাবে আসলে নিযুক্ত করা হয়। কিন্তু দেখা যায় যে একদিন ঝড়ের সময় ওই কিশোর তার যে মুনিব রয়েছে, মুনিবকে বাঁচাতে গিয়ে দেখা যায় যে কিশোরের গায়ের উপর যে তাদের যে নাও বা নৌকাটা ছিল, নৌকাটা কিন্তু কিশোরের গায়ের উপর উঠে যায়, সুবলের গায়ের উপর উঠে যায়। তো সুবলের গায়ের উপর যখন উঠে যায় তখন দেখা যায় যে সুবল ওই নাওয়ের নিচে চাপা পড়ে কিন্তু সুবল কিন্তু মৃত্যুবরণ করে। এভাবে হচ্ছে কিশোর এবং সুবল এবং বাসন্তীর যে আসলে যে মিলবন্ধনটা সেটা কিন্তু পাওয়া যায়। এরপরে আরেকটা চরিত্র থাকে অনন্ত। দেখা যায় যে আসলে সুবল মারা গেলেও বাসন্তী কিন্তু শেষ পর্যন্ত অনন্তকে নিয়েই তার জীবনটা কিন্তু কাটিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে অনন্তের সাথে, অর্থাৎ অনন্তকে সে ছেলে হিসাবে দেখতো, ছেলে হিসাবে বাসন্তী নিজের কাছে রাখতো। কিন্তু সমাজের মুখ তো আসলে কেউ বন্ধ করে রাখতে পারবে না। সমাজের মুখ বন্ধ করতে পারে নাই বাসন্তী। এক পর্যায়ে দেখা যায় যে সে তার পুত্র স্নেহে লালন পালন করা যে অনন্ত রয়েছে, অনন্তকেও তাকে একসময় ত্যাগ করতে হয়। অনন্ত তাকে কিন্তু ছেড়ে চলে যায়, কিংবা বাসন্তী অনন্তকে দূরে পাঠিয়ে দেয়। এভাবে হচ্ছে আসলে তিতাস একটি নদীর নাম উপন্যাসটি চলতে থাকে। তো এই উপন্যাসটি পড়লে আপনি জেলেদের জীবনগাথা জানতে পারবেন, জেলে সম্প্রদায়ের জীবনগাথা জানতে পারবেন, মালদের জীবনগাথা জানতে পারবেন। তিতাস একটি নদীর নাম উপন্যাসটি নিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ হয়েছে, একটা সিনেমা নির্মাণ হয়েছে, সেটা হচ্ছে 1975 সালে। আপনারা চাইলেই এই উপন্যাসটা পড়ার আগে ওই সিনেমাটি দেখে নিতে পারেন। প্রায় 2.5 ঘন্টার একটা সিনেমা। আর যদি না চান তাহলে অবশ্যই এই উপন্যাসটা পড়ুন। লেখক অদ্বৈত মল্লবর্মণ তার তার লেখনির যে ধার আছে, ওই ধার দিয়ে আসলে আপনাকে খুবই আবেগপ্রবণ করে তুলবে পড়ার সময়। আপনি যদি উপন্যাসগুলো পড়তে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে আমি বলবো আজ থেকে প্রায় 70-80 বছরের আগের এই উপন্যাসটি অবশ্যই পড়ে ফেলুন। আপনি মানুষের জীবন সম্পর্কে জানতে পারবেন, মানুষের কষ্ট সম্পর্কে জানতে পারবেন, দুঃখ দুর্দশা সম্পর্কে জানতে পারবেন, জীবনের সংগ্রাম সম্পর্কে জানতে পারবেন, বাস্তবতাটাকে আরও বেশি উপলব্ধি করতে পারবেন। সবশেষে বলবো, আমার এই যে আজকের ভিডিওটা, এটা কোনো উপন্যাস রিভিউ হয়নি, বাট আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই উপন্যাস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। আমার মনে হয় আপনি ধারণা পেয়ে গেছেন। আপনার যদি ভালো লাগে আপনি উপন্যাসটা অবশ্যই পাঠ করুন। তবে আমার রিকোয়েস্ট থাকবে, এই উপন্যাসগুলো অবশ্যই পাঠ করুন, তাহলে আমাদের বাংলা সাহিত্যকে আপনি বুঝতে পারবেন। সবশেষে বলবো, আজকের এই ভিডিওর মতো যদি বইয়ের রিভিউ পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে আসলে অল নোটিফিকেশন করে দিবেন। তাহলে সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আপনি নতুন বইয়ের রিভিউ কিন্তু পেয়ে যাবেন। সকলে অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।